আমাদের কি ক্লাসটা শুরু হয়েছে? আচ্ছা, থ্যাংক ইউ। সালামু আলাইকুম সবাই, এবং শুরুতে রিয়েলি সরি, আরেকটা ক্লাস চলছিল এখানে অ্যাডমিশনসদের জন্য, তো ওই ক্লাসটা ডিলের জন্য আমাদের ক্লাসটা একটু ডিলে হয়ে গিয়েছে, লাইক অলমোস্ট 40 মিনিটস ডিলে হয়ে গিয়েছে। আর আপনাদেরকে আমি আজকে জানিয়ে দিই যে আমাদের কিন্তু এখন থেকে প্রত্যেকটা ক্লাস অ্যাজ পার রুটিন হবে, কিন্তু 6টা 25 থেকে শুরু হবে। ঠিক আছে, সবাই টাইমটা একটু কারেক্ট করে নিয়ে, যে 6টা 25 থেকে আমাদের ক্লাস শুরু হবে, আগের মতো আর 6টা বাজে ক্লাস শুরু হবে না। ঠিক আছে, ওই তো এখন যেহেতু অ্যাডমিশনের টাইম, আপনারাও সামনে অ্যাডমিশন স্টুডেন্টস হবেন, এবং বেশি দিন নেই, আর কয়েকদিন পরে অ্যাডমিশন স্টুডেন্টস হবেন, তো আপনাদেরও কিন্তু ওই সেম প্রিপারেশনেই যেতে হবে। ওটাতে এখন ক্লাসটা আমাদের একটু পিছানো লেগেছে, বাট ডোন্ট ওয়ারি, এটার মানে এটা না যে আপনাদের ক্লাসে বা আপনাদের এইচএসসির ইম্পর্টেন্স বা ক্লাসে কোনো হ্যাম্পার হবে না। আমরা আমাদের 200% আপনাদের জন্য দিতে রাজি আছি। আচ্ছা, এখন সবাই জয়েন হয়ে যান। যারা আছেন, আপনাদের মার্কেটিং ক্লাসের যারা আছেন, তারা সবাই জয়েন হয়ে যান, এবং বাকিদেরকে গ্রুপে, আমাদের যে গ্রুপটা আছে সেখানে নোটিফাই করে দেন যে ক্লাসটি শুরু হয়েছে। আচ্ছা, হ্যাঁ, আমি হ্যাঁ, আমার অনেক স্টুডেন্টরাই আছে যারা কিনা খুবই, প্রবাবলি তোমাদের একটু আপসেট হওয়ারই কথা যে ক্লাসটা আজকে এত দেরিতে কেন শুরু হলো। ইট ওয়াজ রিয়েলি অ্যান আনঅ্যাভয়েডেবল প্রবলেম। হ্যাঁ, অ্যান্ড উই আর রিয়েলি সরি। নেক্সট ক্লাস থেকে আমরা ঠিক অন পয়েন্ট 6টা 25 থেকে শুরু করব, কোনো ডিলে হবে না, আই অ্যাসিওর ইউ দ্যাট। আচ্ছা, তোমার যারা স্টুডেন্ট আছো, আমি লিংকটা গ্রুপে দিচ্ছি, and যারা কিনা এখন ক্লাস করছো তারাও প্লিজ লিংকটা গ্রুপে দাও, যাতে সবাই শুরু করতে পারে। কপি লিংক, কারণ আমি বুঝতে পেরেছি সবাই যেহেতু এতক্ষণ ওয়েট করছিলে কখন ক্লাস শুরু হবে, এরপরে তোমরা অন্য কিছুতে স্টার্ট হয়ে গিয়েছো, এটাই আর কি। আচ্ছা, যাদের মার্কেটিং আছে তাদের মেনশন দাও। ওকে, আচ্ছা, আমি তাহলে এখন ক্লাসটা শুরু করতে পারি। যদিও আফসোস হচ্ছে যে একজনই মাত্র এসে ক্লাসটা দেখতে পাচ্ছে এখন, এবং 2-3 জন আসছে, বাট যারা কিনা এতক্ষণ বসেছিল তারা প্রবাবলি ক্লাসটা মিস আউট করে ফেলবে কিছু পার্ট, বাট আই হোপ বেশিক্ষণ মিস করবে না। অনেকেরই কিন্তু এখন টেস্ট এক্সাম চলতেছে, টেস্ট এক্সাম শুরু হয়ে গিয়েছে, বা অনেকের এই মাসের পরে, মানে এই মাসের শেষে দিয়ে টেস্ট এক্সাম শুরু হবে, তাদেরও প্রিপারেশনের একটা ব্যাপার আছে। সো ডোন্ট প্যানিক, ডোন্ট ফিল প্রেশারাইজড, আমরা আছি, কোনো ধরনের গাইডেন্স আমরা তো হেল্প করছি, না আমরা কিন্তু বেসিক থেকে একদম এক্সপার্ট লেভেল পর্যন্ত সব ধরনের গাইডেন্সই দিচ্ছি কিভাবে তোমাদের ক্লাস করানো লাগবে। আচ্ছা, আমি এখন বলে দেই, এবং আমি লেকচারের শেষেও বলবো, সেটা হচ্ছে যে যখন আমি আমার সিস্টেমটা আমি বলে দিই, আমি যখন ক্লাস শুরু করব, আমি ট্রাই করব 2 থেকে 3 দিনের মধ্যে একটা লেকচার শেষ করার বা একটা চ্যাপ্টার শেষ করার। ঠিক আছে, এখন কথা হচ্ছে 3 দিন কেন, কিছু কিছু চ্যাপ্টার আছে কিছুটা থিওরিটিক্যাল, ওগুলোতে একটু বেশি কথা বলতে হয়, একঘেয়েমি এসে পড়ে। একটানা মার্কেটিং এর মতো মানে বোরিং সাবজেক্ট একটানা কয়েক ঘন্টা করা যায় না, ঘুম এসে পড়ে। আমি জানি বেশিরভাগ স্টুডেন্টরা অর্ধেকে ঘুমায় যায়, তাই মানে ইটস বোরিং, আই গেট দ্যাট। বাট তুমি যখন একটু টাইম নিয়ে নিয়ে পড়বে, এটা দেখবে খুব তাড়াতাড়ি তোমার মাথায় ক্যাচ করবে। এবং মার্কেটিং এমন একটা চ্যাপ্টার বা এমন একটা সাবজেক্ট, যেখানে একবার তুমি পড়া হলে অধ্যায়টা, তোমার দ্বিতীয়বার আসলে এত মনোযোগ দিয়ে বা একদম গভীর ভাবে পড়তে হয় না, একবার পড়লেই না তোমাদের হয়ে যায় চ্যাপ্টার গুলো। আচ্ছা, ঠিক আছে, তাহলে আমরা এখন শুরু করি। আর হ্যাঁ, আমি আজকে চেষ্টা করব প্রথম অধ্যায়টা কমপ্লিট শেষ করে দেওয়ার, এবং আজকে
ক্লাসের 1 থেকে 1.5 ঘন্টার মধ্যে তোমরা এটার স্লাইডস এবং লেকচার শিট পেয়ে যাবে। অলসো প্র্যাকটিস শিট পেয়ে যাবে, লেকচার শিট, প্র্যাকটিস শিট এবং ক্লাসের স্লাইডস। এরপরে কি হবে, আজকের টাইমটা আমি দিব, কালকের টাইমটা দিব। আজকে কি বার? মঙ্গলবার, কালকে বুধবার, পরশুদিন বৃহস্পতিবার। সবাই একটু নোট ডাউন করে নাও, বৃহস্পতিবার ঠিক রাত 10টায় চ্যাপ্টার 1 এর উপর একটা এমসিকিউ টেস্ট হবে, যদি আমি আজকে চ্যাপ্টারটা শেষ করতে পারি। এটাই আমার প্ল্যান। আমি সবসময় এই কাজটাই করব। যখন আমার দুইটা যে অধ্যায়টা শেষ হবে সেটার লেকচার শিট, স্লাইডস এবং প্র্যাকটিস শিট আমি একসাথে দিয়ে দিব। এরপর আমি 2 দিনের মতো টাইম দিব, যেখানে আমি অ্যাসাইনমেন্ট দিব এবং এমসিকিউ দিব, এমসিকিউ এক্সাম দিব। যেমন আজকে রাত 10টায় প্র্যাকটিস শিটের সাথে তোমাদের একটা অ্যাসাইনমেন্ট যাবে। সেই অ্যাসাইনমেন্টটা তোমরা একদিন টাইম নাও, বুধবার বৃহস্পতিবারে এরকম 6টার দিকে আমাকে জমা দিবে, এবং ঠিক তার কয়েক ঘন্টা পর রাত 10টায় তোমাদের একটা মিনি এমসিকিউ টেস্ট যাবে। ঠিক আছে? এইভাবে করলে হবে কি, আমি চাই না তোমাদেরকে বোর করতে, আমি চাই না তোমাদের পড়ালেখা অনেক প্রেশারাইজ ফিল হোক বা এমন মনে হোক যে পড়তে পারতেছো না। আমি চাই তোমরা পড়বা, আমার সাথে সাথে পড়বা, আমার সাথে সাথে আগাবা। একটা চ্যাপ্টার আমরা একবার শেষ করে গেলে ইনশাআল্লাহ এইচএসসি পর্যন্ত ওই চ্যাপ্টার নিয়ে আমাদের কোনো প্যারা হবে না। গেট দ্যাট? ঠিক আছে, চলো আমরা ক্লাস শুরু করি। যেহেতু সবাই অনেকে এসেছো, আমি এবার ক্লাসটা শুরু করছি। আচ্ছা, এইটা ছিল সূচিপত্র। হ্যাঁ, সূচিপত্রে আমরা এই চ্যাপ্টারে কোন কোন অধ্যায় মানে কি কি বিষয় নিয়ে পড়ছি সেগুলো লেখা ছিল। ঠিক আছে, এখন বিষয়গুলো কি কি ছিল, কি কি হয়েছে লাস্ট ক্লাসে আমি সেটা আপনাদেরকে বলে দেন। আমার কথা কি ক্লিয়ার? একটু কেউ জানাও তো, আমার কথা কি ক্লিয়ার নাকি? হলে একটু হ্যাঁ বলো। ঠিক আছে, আমার কথা কি ক্লিয়ার নাকি? কারণ আমি বুঝছি না। এটা কি প্রথম ক্লাস? না, এটা প্রথম ক্লাস নয়, এটা হচ্ছে সেকেন্ড ক্লাস। আমার কথা কি ক্লিয়ার? আমার কথা কি ক্লিয়ার? ক্লিয়ার। আচ্ছা, এটা সেকেন্ড ক্লাস আমার এই চ্যাপ্টারের উপর। আজকে ফার্স্ট চ্যাপ্টারের লাস্ট ক্লাস হওয়ারই সম্ভাবনা বেশি। আমরা ইনশাআল্লাহ আজকে এটা শেষ করে দিব, বেশিক্ষণ লাগবে না, কারণ এখন আসলে বেশি কিছু বাকি নেই। আমি আজকে তোমাদেরকে বলি, খুবই ছোটখাটো টপিক বাকি আছে। ওকে, উৎপাদনের ধারণা পড়া হয়ে গিয়েছে, গুরুত্ব হয়েছে, আওতাও হয়েছে। বাকি কি আছে? এখন আরেকটা জিনিস হয়ে গিয়েছে, সেটা হচ্ছে জীবনযাত্রার মান উন্নয়ন। হ্যাঁ, সরি, জীবনযাত্রা না, কর্মসংস্থান বৃদ্ধি কিভাবে করে, এই কয়েকটা পার্ট হয়ে গিয়েছে। এবার আমাদের বাকি হচ্ছে উপযোগ, উৎপাদনশীলতা, উৎপাদনের খাত, আর একটা জীবনযাত্রার মান উন্নয়ন। এখন গুরুত্বপূর্ণ প্রশ্ন আলোচনাটা আমি কেন বলেছি, এই যে আজকে আমাদের চ্যাপ্টার 1টা শেষ হবে, শেষ হওয়ার পর আমি বললাম কি তোমাদের আজকে প্র্যাকটিস শিট দিব, তোমাদের আজকে লেকচার শিট দিব, 2 দিনের টাইম দিব, অ্যাসাইনমেন্ট দিব, এমসিকিউ এক্সাম দিব। নেক্সট মঙ্গলবারে সবাই যার যত প্রবলেমস আছে সেই কোয়েশ্চেন্স নিয়ে সেগুলো আমার কাছে নিয়ে হাজির হবে। ঠিক আছে, এনিথিং নেক্সট মঙ্গলবার পর্যন্ত সবার টাইম, হোয়াটসঅ্যাপে যত ধরনের কোয়েশ্চেন্স গুলো আছে, তোমাদের প্রবলেম মনে হচ্ছে সেগুলো আমাকে জানাবে। ঠিক আছে, আমি হতে পারে নেক্সট ক্লাসে সলভ করে দিব, অথবা ভয়েসে সলভ করে দিব তোমাদেরকে। ঠিক আছে, আর হচ্ছে যেটা বলতে নিচ্ছিলাম, হ্যাঁ এটাই। আর আমরা চেষ্টা করবো নেক্সট ক্লাসে নেক্সট চ্যাপ্টারে চলে যেতে। তাহলে চলো আমরা শুরু করি। উপযোগ, উপযোগ কাকে বলে? ফাহাদ, আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম মোহাম্মদ ফাহাদ। ওয়ালাইকুম আসসালাম ফারজানা পারভিন আর মিজানুর রহমান। এটা প্রথম ক্লাস না, এটা দ্বিতীয় ক্লাস। প্রথম ক্লাস হয়ে গিয়েছে, প্রথম ক্লাসের ভিডিও তুমি যদি না পেয়ে থাকো, এটা কিন্তু এখনো গ্রুপে আছে। ঠিক আছে, পেজের মধ্যে এখনো ভিডিওটা আছে, ওটা দেখে নিও। বেশি সমস্যা যদি হয়, তারপর কিছু বুঝতে না পারলে আমাকে আস্ক করো। আচ্ছা চলো প্রথম বিষয়টা আসি, উপযোগ কাকে বলে? ইজি, অনেক সহজ। বিষয়টা হচ্ছে কি, যখন কোন দ্রব্যের অভাব পূরণ করার একটা ক্ষমতা সৃষ্টি হয়। কিরকম ক্ষমতা? যেরকম আমি যদি বলতে পারি, এটার এক্সাম্পল আমি এর আগেও বুঝিয়েছি, এবারও আমি বুঝিয়ে দিচ্ছি। যেমন আমি এখন একটি ডিজিটাল ক্যামেরার সামনে দাঁড়িয়ে তোমাদের অনলাইন ক্লাস করাচ্ছি। এই যে ডিজিটাল ক্যামেরাটা আমার কি ধরনের অভাব পূরণ করছে?
স্টুডেন্টদের সাথে আমার কানেক্টিভিটি, তাদের সাথে আমার যোগাযোগ ব্যবস্থাটা তৈরি করছে। কারণ আমি এখন চাইলেই আপনাদের একজনের বাসা রাজশাহী, একজনের বাসা পঞ্চগড়, একজনের বাসা টেকনাফ, এত দূরে গিয়ে আমি বা এরকম আমাদের আমাদের এডুকেশন একাডেমিতে যেরকম বেস্ট বেস্ট টিচাররা আছে তারা গিয়ে ক্লাস করাতে পারবে না। তো কি আপনাদের অভাবটা তো অভাবই রয়ে যাবে, বেস্ট টিচারদের বেস্ট গাইডেন্সের অভাবটা তো অভাবই রয়ে যাবে, তাই না? তখন এই যে অনলাইন সিস্টেমটা, এই ক্যামেরাটা, এরাই কিন্তু সে অভাব পূরণের একটা ক্ষমতা সৃষ্টি করছে যে না, আমরা সে অভাবটা পূরণ করতে পারবো। আমরা যে কোনো এক প্রান্ত থেকে বাংলাদেশের, ঢাকা থেকে আপনাদের বাংলাদেশের প্রত্যেক প্রান্তে প্রত্যেক স্টুডেন্টকে বেস্ট গাইডেন্স দেওয়ার একটা মাধ্যম তৈরি করতে পারছি। এই যে ব্যবস্থাটা আমরা করলাম, এটা কিন্তু উপযোগ তৈরি করছে। কি করছে? অভাব পূরণের ক্ষমতা সৃষ্টি করছে। ঠিক আছে, সবার আই গেস এই বিষয়টা ক্লিয়ার। যখনই, হ্যাঁ, ভেরি গুড ফারজানা পারবেন। আচ্ছা, যখনই তোমাদের কোয়েশ্চেন আসবে উপযোগ কাকে বলে, আই গেস এক লাইনে লিখতে পারবা। কিন্তু যদি বি নাম্বার কোয়েশ্চেন আসে, খ নাম্বার কোয়েশ্চেন আসে, তখন সাথে চেষ্টা করবো উপযোগ কাকে বলে লেখার পর একটা উদাহরণস্বরূপ কিছু দিয়ে দিতে। ঠিক আছে, মনে করি একটা কলম এরকম এরকম কাজ করে, কলম আমাদের এই অভাব পূরণ করে, এরকম একটা কথা বলে দিবে। এরপরে শেষে দিয়ে কি করবে? উপযোগ এতগুলো প্রকার, এটা লিখে দিলে দেখবে খতে তোমার ফুল মার্কস এসে পড়ছে। ঠিক আছে, আচ্ছা, এবার আমি চলে আসি উপযোগ কয় প্রকার। দেখো, রূপগত, স্থানগত, সময়গত, সত্যগত, সেবাগত। ঠিক আছে, কয় প্রকার? 5 প্রকার মোট। আমরা চলে আসি নেক্সট কোয়েশ্চেনে। রূপগত উপযোগ কাকে বলে? আমরা সারা এই যে একটা চ্যাপ্টার পিএমএম, প্রোডাকশন ম্যানেজমেন্ট এন্ড মার্কেটিং, উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন, সেখানে আমরা সারাক্ষণ কিন্তু উৎপাদন নিয়েই কথা বলে আসছি। এবং উৎপাদনের সবচেয়ে বড় বৈশিষ্ট্যই হচ্ছে সে রূপগত উপযোগ সৃষ্টি করে। রূপগত উপযোগটা কিভাবে সৃষ্টি হয়? যখনই তুমি চিন্তা করো একটা কাঠ থেকে কিভাবে আসবাবপত্র তৈরি হচ্ছে। কাঠ, বনে বনে জঙ্গলে গাছের মধ্যে গাছ কেটে আমরা সে কাঠগুলোকে নিয়ে আসছি, সে কাঠে অনেক ধরনের কারখানার কাজ করে কাটাকাটি সাইজ করে আমরা একটা আসবাবপত্র বানাচ্ছি, একটা টেবিল, একটা চেয়ার। এটা আমাদের ব্যবহার হচ্ছে। এবং আমাদের যে একটা চেয়ারের অভাব ছিল, বসার জায়গার অভাব, কিছু রাখার জায়গার অভাব, আলমারি, এটার অভাবটা পূরণ করছে। কি হলো? একটা কাঠ, বনের থেকে একটা কাঠ কেটে নিয়ে আসলে কি তোমার অভাবটা পূরণ হয়ে যেত? না, হতো না। কিন্তু কাঠটাকে আমার আসবাবপত্রে রূপান্তর করা লেগেছে। সেই ক্ষেত্রে আমাদের কি ধরনের উপযোগ তৈরি হয়েছে? রূপান্তরযোগ্য উপযোগ, রূপগত উপযোগ। ক্লিয়ার? মাটি থেকে ইট তৈরি হয় এবং লোহা থেকে যন্ত্রপাতি। এই যে এই কয়েকটা উদাহরণ যে আছে, যখনই খ নাম্বার প্রশ্ন লিখবে অবশ্যই চেষ্টা করবে উদাহরণ দেওয়ার। অলসো যখন তোমার একটা উদ্দীপক আসবে, এটা কোন ধরনের উপযোগ, জনাব জসিম কোন ধরনের উপযোগ তৈরির কথা বলছে, তার পণ্য কোন ধরনের উপযোগ তৈরি করছে, যদি তুমি বুঝতে পারো সেটা রূপগত উপযোগ, তখনই কিন্তু একটু ব্যাখ্যা করে লেখা লাগবে। কিভাবে ব্যাখ্যা করবে? রূপগত উপযোগ কাকে বলে লিখবে, এরপরে এই যে উদাহরণ লিখবে, এরপরে দেখো তার কিছু বৈশিষ্ট্য লিখে দিবে। তার খুব বেসিক বৈশিষ্ট্য, উৎপাদনের প্রধান কাজই হচ্ছে রূপগত উপযোগ তৈরি করা। রূপগত উপযোগ এক ধরনের কাঁচামাল থেকে পুরো আরেক ধরনের পণ্য তৈরি করতে পারে, যেগুলো কিনা আমরা নর্মালি বুঝি। ঠিক আছে, আচ্ছা, আমি এবার লাস্টের একটা লাইন আছে যেটা কিনা একটু এমসিকিউর জন্য অনেক ইম্পর্টেন্ট, তোমাদের এমসিকিউ কোশ্চেন আসেই আসে। রূপগত উপযোগ সৃষ্টিতে শ্রম, মূলধন, সংগঠন জড়িত থাকে। কি জড়িত থাকে? শ্রম, মূলধন আর সংগঠন জড়িত থাকে। এই 3টা টপিক কি? শ্রম, শ্রমিক, মূলধন, অর্থ বা বলতে পারি আমরা যে অর্থ সম্পদ, এগুলো সংগঠন। সংগঠন মানে যখন তোমার শ্রমিক, ভূমি, মূলধন, যতগুলো উপাদান আছে, ঠিক আছে, ব্যবসায়ের, তাদেরকে একত্রিত করা হয় একটা কাজের জন্য, সেটাকে বলা হচ্ছে সংগঠন। আচ্ছা, এই 3টা টপিক জড়িত থাকে। সবাই বুঝতে পেরেছো? আচ্ছা, এবার আমি নেক্সট বিষয়টাতে আছি, এটা কেউ ভুলো না, এটা কিন্তু আসবে এমসিকিউতে। আচ্ছা, ওকে, এখন যে বিষয়টা হচ্ছে সেটা হচ্ছে স্থানগত উপযোগ।
স্থানগত উপযোগের বিষয়টা কি, অনেকের না এখানে একটা কনফিউশন তৈরি হয়ে যায় স্থানগত উপযোগের সাথে এবং পরের যে জিনিসটা আছে সময়গত উপযোগ, এই দুটার মধ্যে একটা কনফিউশন তৈরি হয়েছে, একটা প্রবলেম তৈরি হয়েছে। এখন সমস্যাটা হচ্ছে যখন তুমি স্থানগত উপযোগের কথা বলছো, হ্যাঁ, তখন তোমার মনে হয় কি নিশ্চয়ই কোনো একটা স্থানের কথা বলতেছে, কোনো একটা জায়গার কথা যেটা উপযোগ তৈরি করে। না, এখানে একটা ভুল ধারণা। স্থানগত উপযোগ হচ্ছে তোমার যখন একটা স্থান থেকে আরেকটা স্থানে পণ্যকে নিয়ে যাওয়া হয়। চিন্তা করো, এমন উদাহরণে আমার এখানে দেওয়া, রাজশাহী থেকে সারা দেশে আম সরবরাহ। রাজশাহীতে আমরা জানি সবচেয়ে ভালো আম পাওয়া যায়, অনেক, মানে বলতে গেলে সারা বাংলাদেশেই এটা সুনাম রয়েছে। তো রাজশাহীর ভালো আম সারা বাংলাদেশের জনগণই খেতে চাবে, তাদের ইচ্ছা হবে। এই যে জিনিসটা, এই অভাবটা পূরণ করার ক্ষমতা রাখে স্থানগত উপযোগ। স্থানগত উপযোগ আসলে পরিবহনের মাধ্যমে পূরণ করা হয়। কি করা হয়? পরিবহনের মাধ্যমে, এক স্থান থেকে অন্য স্থানে নিয়ে যাওয়ার মাধ্যমে। বুঝা গিয়েছে? আশা করি কেউ এটা ভুল করবে না। এমনকি অনেক বাস্তবিক উদাহরণ থাকতে পারে তোমাদের প্রশ্নে, যেমন মাঝখানে যে বিষয়টা অনেক বেশি জনপ্রিয়তা পেয়েছিল, ভারত থেকে পেঁয়াজ আনা। হ্যাঁ, তো ভারতের অনেক ট্যাক্সের বিষয় ছিল, এগুলোর জন্য ভারত থেকে না পেঁয়াজ সরবরাহ করাটা কষ্ট হয়ে যাচ্ছিল। তখন হচ্ছে কি বাংলাদেশে পেঁয়াজের দাম বেড়ে গেল। এই যে ঘটনাটা, ভারত থেকে আমাদের পেঁয়াজ আনতে হচ্ছে, কারণ কি আমাদের দেশে পেঁয়াজ যা উৎপন্ন হয় সেটা দিয়ে দেশের সবার অভাব মিটে না, আর ওই অভাবটা পূরণ করতে হবে। তখন করা হয় কি, দূর দেশ ভারত থেকে বাংলাদেশে পেঁয়াজ সরবরাহ করা হয়, যাতে বাংলাদেশের মানুষের পেঁয়াজের অভাবটা পূরণ হয়। ঠিক আছে? এই যে একটা, দেখো আমাদের জীবনে আশেপাশে কিন্তু এগুলো হচ্ছে যা আমরা বইয়ে পড়ি। হ্যাঁ, কিন্তু কখনো কি আমরা রিলেট করার চেষ্টা করেছি, ও আচ্ছা এটা বোধহয় এই কারণে হয়েছে, ও আচ্ছা এটা বোধহয় আমি বইয়ের এই পৃষ্ঠায় পড়েছিলাম ওই কারণে হয়েছে। যখন তুমি বাস্তবিক জীবনের সাথে এই বিষয়গুলো রিলেট করার চেষ্টা করবে, তখনই দেখবে ধীরে ধীরে তোমার এই বিষয়গুলো ফান মনে হচ্ছে, মজা মনে হচ্ছে, বা সহজে মাথায় থাকছে বিষয়টা। কখনো বইয়ের পাতা খুলে, খালকুজ্জামান স্যারের বই খুলে একদম করে মুখস্থ করলেই কিন্তু পড়া আগাবে না, কিছুই আগাবে না, সত্যি কথা বলছি, ঘুম আসবে শুধু। ঠিক আছে, নেক্সট টপিক। হ্যাঁ, এখন আমি বলি, আমি কিন্তু উপযোগের পার্ট গুলো তাড়াতাড়ি যাচ্ছি, তার কারণ হচ্ছে আমার যা মনে হয় এখন তোমরা এইচএসসি স্টুডেন্ট, মানে তোমাদের কয়েকদিন পর এইচএসসি পরীক্ষা, এবং ফার্স্ট চ্যাপ্টার তোমাদের অনেক পড়ানো হয়েছে স্কুলে কলেজে, মানে সরি স্কুলে বলে আচ্ছা, কলেজে তোমাদের এটা পড়ানো হয়েছে, পরীক্ষাও হয়ে গেছে নিশ্চয়ই অনেকগুলো। এই চ্যাপ্টারটা শুধু তোমাদের একটু কিছু প্রবলেম, কোথায় কোথায় সমস্যা হতে পারে সেটাই শুধু ক্লিয়ার করা বাকি। বেসিক তোমরা খুব ভালো বুঝো, আর যদি তোমাদের প্রশ্ন আসে সেটা কিভাবে সমাধান করতে হবে সেটাই শুধু বোঝা বাকি। আমি তোমাদেরকে আবার বলবো, তোমরা কিন্তু চেষ্টা করো যে টেস্ট পরীক্ষা যখন তোমাদের আসবে, আমি যে ফ্রি ক্লাসগুলো করিয়েছিলাম সেখানে কিন্তু আমি বোর্ড প্রশ্ন সলভ করিয়েছিলাম, সেই সেই ক্লাসগুলো একটু রিপিট দেখতে। ঠিক আছে? কারণ বোর্ড প্রশ্ন সলভ করলে না তোমাদের বোঝা হয়ে যায় যে কিভাবে উত্তর লিখতে হবে। আর আমি এখন শুধু তোমাকে এই চ্যাপ্টার গুলো পড়াচ্ছি যাতে তোমার এই বিষয়গুলোতে কোনো যদি ভুল ভ্রান্ত ধারণা থেকে থাকে সেটা যাতে মিটে যায়। ঠিক আছে? আর কোনো ভুল হওয়ার সুযোগ না থাকে। আচ্ছা, এবার টপিক দেখো, এবার টপিক হচ্ছে সময়গত উপযোগ। সময়গত উপযোগটা তাহলে কি হচ্ছে? এক সময়ের উৎপাদিত পণ্য সংরক্ষণে অন্য সময়ে যে বাড়তি উপযোগ পাওয়া যায়। আচ্ছা, এইটা হচ্ছে আসলে কোনো একটা জায়গায় জমা করে রাখা। যেমন এই যে আমরা যদি বলি এখন যে আইসক্রিম কোম্পানিগুলো আছে তারা আসলে কি করছে, তোমার কি মনে হয়? কোম্পানি বন্ধ করে বসে আছে? না, তারা আসলে কোম্পানি বন্ধ করে বসে নেই। তারা কি করছে? এই আইসক্রিম গুলোই তারা জমা করছে, তৈরি করছে, আইসক্রিমের কাঁচামাল গুলো এক সাইডে জমা করছে। মানে এটা একটা প্ল্যানিং, একটা পরিকল্পনা আর কি, যে আমার এখন শীতকাল, আর কয়েকদিনই শীতকাল চলে যাবে, গরমকাল এসে পড়বে, এখনই কিন্তু অনেক গরম পড়ে গিয়েছে। হ্যাঁ, তো এই যে সিচুয়েশনটা, কয়েকদিন পরে সবার আইসক্রিম দরকার হবে, হুটহাট এতগুলো আইসক্রিমের চাহিদা কেমনে পূরণ করবে, তাই না? তো তখন হবে কি, এখান থেকেই তারা কিছু কিছু
অংশ তারা আগের থেকে রিজার্ভ করে রেখেছে গুদামে, ওয়্যার হাউসে বা ফ্রিজিং সিস্টেমে। সেখান থেকে তারা নিয়ে আরেক দেশে, আরেক জায়গায় যেখানে মানুষের দরকার প্রয়োজন সেখানে পাঠাতে থাকবে। এই যে বিষয়টা, আমরা যাতে এক সময়ের পণ্য অন্য সময়ে দরকার পড়লে ব্যবহার করতে পারি। চিন্তা করো, এক সময়ে কিন্তু আম সারা বছর খেতে পাওয়া যেত না, পেয়ারা পেয়ারা সারা বছর পাওয়া যেত না। আমার বাসায় সবাই পেয়ারা অনেক পছন্দ করে, আমি আমার আম্মু আমরা পেয়ারার অনেক বড় ফ্যান, সারাদিন পেয়ারা খেতে পারবো। তো বিষয়টা হচ্ছে কি, এক সময় দেখা যায় তো খুবই একটা পার্টিকুলার সিজন, হ্যাঁ সিজনে আমরা পেয়ারা খেতে পারতাম, সারা বছর পেতাম না। এখন মনে হয় সারা বছরই আমরা পেয়ারা খেতে পারি, কোথাও না কোথাও পাওয়া যায়। আর এই যে আমের কথা বলি, এখন তো আমের মৌসুম না, কেন তোমরা ম্যাঙ্গো জুস পাচ্ছ? হ্যাঁ, সব ম্যাঙ্গো জুসই কিন্তু ওষুধ কেমিক্যাল না, কেউ কেউ আবার একটু হলে আম ব্যবহার করে, আই গেট দ্যাট। বাট বিষয়টা হচ্ছে কি, তো তারা করে কি, আমগুলো আগে সংরক্ষণ করে রাখে, আমের যে পিউরি বা যে আমের যে ইয়াগুলো আছে, ইনগ্রেডিয়েন্ট গুলো আছে, উপকরণ গুলো আছে, সেগুলো আগে সংরক্ষণ করে রাখে এবং গ্রীষ্মকালে যখন অনেক হয় তখনই সংরক্ষণ করে রাখে। এরপরে আস্তে আস্তে ওটা তৈরি করতে থাকে, ঠিক আছে, আস্তে আস্তে, যাতে শীতকালেও যখন আম উৎপাদন হচ্ছে না তখনও যাতে একটা ভারসাম্য থাকে, বাজারে অভাব তৈরি না হয়, ঠিক আছে। এই যে দেখো, আমি আরেকবার বলি, স্লাইডে কিন্তু বেশি পড়া দেওয়া নেই, বর্ণনা দেওয়া নেই। স্লাইডে যদি আমি সব বর্ণনা দিয়ে দিই তো স্লাইড খুলে রাখার, বই খুলে রাখার মধ্যে কোনো পার্থক্য হলো না। আমার কথাগুলো বোরিং লাগতে পারে, বাট শুইনো, কারণ হচ্ছে কি, আমি যে কথাগুলো বলছি না সেগুলো সব তুমি খাতায় লিখে দিয়ে আসতে পারবা। যখন তুমি পরীক্ষা হলে খাতায় লিখতে বসবা তখন দেখবা বারবার তোমার এই ধরনের কথাগুলোই মনে আসতেছে, আরে কোথা থেকে যেন শুনছিলাম যে আমের এভাবে করতে হয়, লিখে দেই, ঠিক আছে। আনসার করাটা খুব ইম্পর্টেন্ট, হ্যাঁ, কিভাবে আনসার করতে হবে। আচ্ছা, আশা করি সময়গত উপযোগের সবকিছু তোমরা এখন পারবে। এই যে আলুর মৌসুমে আলুর দাম কম থাকে, তখন স্টোরেজ সংরক্ষণ করে রাখা, অন্য সময় বিক্রি করা হয়, ক্রেতার চাহিদা পূরণ করা হয়, এই যে বিষয়গুলো, ঠিক আছে। আমি এবার নেক্সট স্লাইডে চলে যাই। সময়গত উপযোগ আশা করি সবার শেষ। আচ্ছা আচ্ছা, ফারজানা পারভিন কলি, পঞ্চগড়ে একটি হাসপাতাল। আচ্ছা আপু, আমার এইগুলো গোলমাল লাগে, হ্যাঁ এটা খুবই স্বাভাবিক গোলমাল লাগা, কারণ হচ্ছে কি, এই যে যেমন আমি বললাম স্থানগত সময়গত, এটা সবার গোলমাল লাগে, মানে এটা সবাই ভুলে যায় যে জিনিসটা কোনটা কার ছিল। স্থানগতটা সবাই গোদামজাতকরণ মনে করে ফেলে, কিসের জন্য যেন, মানে ঠিক আছে। তো পার্থক্য করে মনে রাখবে কোনটার কাজটা কি। আচ্ছা, এখন এখানে হচ্ছে কি, ফারজানা পারভিন কলিয়া একটা কোশ্চেন করেছে যে পঞ্চগড়ে একটি হাসপাতাল তৈরি হয়েছে, এখানে কোন ধরনের উপযোগ সৃষ্টি হচ্ছে। খুবই চমৎকার একটা প্রশ্ন, তোমাদের বোর্ডের প্রশ্ন কিন্তু এরকম টপিক থেকে চলে আসে। তো আমি সত্য কথা উপযোগটা একটু পরে পড়ি, তার আগে আমি পড়ে নিই সেবাগত উপযোগ। এই পঞ্চগড়ের এই হাসপাতালের জন্য সেবাগত উপযোগ তৈরি হয়েছে, যেখানে সেবার মাধ্যমে মানুষের অভাব পূরণের যে সামর্থ্য বিদ্যমান, সেবা দানকারীকে সেবা গ্রহীত অর্থ প্রদানে রাজি থাকে, ঠিক আছে। এরকম ধরনের পণ্য বা কি বলবো, যে এরকম একটা কাজ যদি হয় যেটা তোমার অভাব পূরণ করে, কিন্তু না এটা সত্যগত অধিকার আছে, না এটা সময়গত উপযোগ আছে, না এটা রূপান্তরযোগ্য উপযোগ আছে, নাই এগুলো, হ্যাঁ। চিন্তা করো, তোমার কি মনে হয় শিল্পীর গান বা এই হাসপাতালের কোনো রূপান্তরযোগ্য উপযোগ আছে? বা এরকম কিছুই তো নেই, তাই না? এই যে বিষয়গুলো আসে যার কিনা অন্য উপযোগে সেট হতে পারছে না, কিন্তু তারপরেও তারা কি তোমাকে তোমার অভাব পূরণ করতে পারছে, এবং ওই অভাব পূরণের ক্ষমতাটার কারণে সে তোমার থেকে অর্থ নিচ্ছে। এই বিষয়টাই কিন্তু আসে সেবাগত উপযোগে, ঠিক আছে। ক্লিয়ার ফারজানা পারভিন? হ্যাঁ, আশা করি ক্লিয়ার। আমি তাহলে সত্যগত উপযোগে চলে যাই, ঠিক আছে, যেটা আমরা পিছনে ফেলে এসেছি। এই যে সত্যগত উপযোগ, খুব মনোযোগ দিয়ে জাস্ট একটা জিনিস মনে রাখো, ক্রয় বিক্রয়, মালিকানা সত্ত্ব একজনের থেকে আরেকজনের কাছে চলে যাওয়া। কি হয়? একজনের থেকে আরেকজনের কাছে চলে যাওয়া। সব সময় আরেকটা এমসিকিউ আছে, যে এমসিকিউটা তোমাদেরকে আমি বলে দেই,
সেটা হচ্ছে কখনোই সেবা উপাদানের উপর সত্যগত উপযোগ তৈরি হয় না। মনে রাখো, সেবা উপাদানের উপর সত্যগত উপযোগ তৈরি হয় না, কারণ সেবা কখনো স্থানান্তর হতে পারে না। সেবার মালিক কখনো পরিবর্তন হতে পারে না। যে সেবা দিতে পারে তার সেবা তুমি শুধু তার থেকেই পাবে, অন্য কারোর থেকে পাবে না। ঠিক আছে? যেমন আমরা এই যে ধরো বলতে গেলে নার্স নার্স চিন্তা করো, নার্স যদি তোমাকে সেবা দেয় সারাদিন রাত, তোমার জ্বর সুস্থ করে দেয়, জ্বর সুস্থ করার পর তুমি কিন্তু সুস্থ হবে, কিন্তু তুমি একজন নার্স হয়ে যাবে না। হ্যাঁ, ওটার জন্য তোমার আলাদা করে শিক্ষা গ্রহণ করা লাগবে, ট্রেনিং নেওয়া লাগবে, ওটা আলাদা বিষয়। ঠিক আছে? কিন্তু ওর যে নার্স বা সেবা মানে তোমাকে সুস্থতা দেওয়ার যে কোয়ালিটিটা আছে, গুণটা আছে, সেটা কিন্তু তোমার দেহে ট্রান্সফার হয়ে যাচ্ছে না। ঠিক আছে? তো এই যে বিষয়টা, প্রকৃত ভোগকারীর নিকট তাদের সত্তাধীনে মালিকানায় পণ্য পৌঁছানো, মানে সত্তাধীন পরিবর্তন করা, মালিকানায় পণ্য একজনের কাছ থেকে আরেকজনকে সঁপে দেওয়া, এই বিষয়টাই হচ্ছে কি সত্যগত উপযোগ। ঠিক আছে? খুবই সিম্পল বিষয় তুমি যখন ক্রয় বিক্রয় করছো। ঠিক আছে? যেমন আমি দেখাই, জাপানে টয়োটা গাড়ি উৎপন্ন হচ্ছে। টয়োটা তো সবাই নিশ্চয়ই চেনেন, বাংলাদেশে বলতে গেলে টয়োটা গাড়ি সবচেয়ে বেশি দেখা যায়। ঠিক আছে? খুবই কমন এটা। যা বাংলাদেশে একজন আমদানিকারক গাড়ি নিয়ে উঠালো। বিষয়টা হচ্ছে কি, বাংলাদেশে একজন আমদানিকারক ওই জাপানি টয়োটাকে সেখান থেকে কিনে নিয়ে এসেছে বাংলাদেশে ব্যবসা করবে বলে, টয়োটা গাড়ির ব্যবসা করবে বলে। তাই বাংলাদেশে যারা এই গাড়ি কিনবে তাদের কাছে মালিকানা হস্তান্তর হয়ে যাবে। চিন্তা করো, জাপানের থেকে জাপানের গাড়ি মালিকানা পেল বাংলাদেশি মালিক, এবং এই বাংলাদেশি মালিক থেকে পেয়ে গেলাম আমরা যারা কিনবো আর কি টয়োটা গাড়ি। হ্যাঁ, ঠিক আছে? তো এই যে কোথায় থেকে কোথায় এটার মালিক স্থানান্তর হচ্ছে, মালিক পরিবর্তন হচ্ছে, এবং প্রত্যেকের অভাব পূরণ হচ্ছে। জাপানের মালিকের টাকার অভাব ছিল, সেটা পূরণ হয়ে গেল টয়োটা গাড়ির জন্য। বাংলাদেশের মালিকেরও, আর আমাদের অভাব ছিল কি, গাড়ির অভাব ছিল, তা আমরা কিনে আমাদের আমাদের গাড়ির অভাবটাও পূরণ করে ফেললাম। এই যে একজনের থেকে আরেকজনের মালিকানাটা স্থানান্তর হওয়ার ফলে কি হলো, সত্যগত উপযোগ সৃষ্টি হলো। সবাইকে ক্লিয়ার বিষয়টাতে? আশা করি সবাই ক্লিয়ার বিষয়টাতে। আমি তাহলে নেক্সট পার্টে চলে যাই। হ্যাঁ, এখন বলতে পারো আপু এত দ্রুত যাচ্ছ কেন? খুবই দুঃখিত, কারণ হচ্ছে কি, এই চ্যাপ্টার গুলো, এই পর্বগুলো যথেষ্ট সহজ আমার কাছে মনে হয় তোমাদের জন্য। কিছু কনফিউশন আছে, তুমি কিন্তু আমার কথা লক্ষ্য করবে, আমি শুধু কনফিউশন পার্টগুলোই বেশি বেশি বলতেছি। হ্যাঁ, যেমন সত্যগত সেবাগত হতে পারবে না, তারপরে সেবাগত আলাদা, কারণ সেবাগতর কোনো রূপগত উপযোগ নেই, কোনো সত্যগত উপযোগ নেই, কোনো সময়গত উপযোগ নাই, এটাকে সংরক্ষণ করা যায় না, এটাকে এক মালিক থেকে আরেক মালিককে দেওয়া যায় না, এটাকে রূপ পরিবর্তন করা যায় না। এই যে বিষয়গুলো, এই ইম্পর্টেন্ট বিষয়গুলো কিন্তু আমি বলছি, তোমরা মনে না রাখলে খাতায় লিখে নাও এবং বারবার রিভিশন দাও। কি করবে? বারবার রিভিশন দাও। ঠিক আছে? আচ্ছা, আমি এবার টপিক চেঞ্জ করি। হ্যাঁ, উৎপাদন কিভাবে কর্মসংস্থান বৃদ্ধিতে সাহায্য করে? কিভাবে উৎপাদন কর্মসংস্থান, বোধহয় এটা এর আগের বার পড়ানো হয়েছিল, যতটুকু আমার মনে পড়ে, কর্মসংস্থান বৃদ্ধিতে সাহায্য করে, এটা কি পড়ানো হয়েছিল? আচ্ছা, দেখি, দাঁড়াও। আচ্ছা, উৎপাদন কিভাবে কর্মসংস্থান বৃদ্ধিতে সাহায্য করে, এটার বিষয়টা যদি আসি, আমি ইম্পর্টেন্ট পার্টগুলো বলে দেই। ঠিক আছে? সবার প্রথমে উৎপাদন বৃদ্ধি করতে কি লাগে? শিল্প কারখানা, ব্যবসা বাণিজ্যের পরিধি বৃদ্ধি করতে। এই যে তখন কি হয়, আরো শ্রমিক দরকার, কর্মসংস্থান বৃদ্ধি পায়। নেক্সট, দক্ষ লাভজনক উৎপাদন ব্যবস্থা হলে নতুন শিল্প তৈরিতে উদ্যোক্তারা আগ্রহ হয়। যখন তারা নতুন শিল্প, নতুন পণ্য তৈরি করতে চাবে, তখন কি হবে, তাদের আবার নতুন শ্রমিক দরকার পড়বে, নতুন শ্রমিক যারা কিনা নতুন পণ্য নিয়ে কাজ করতে পারবে। ঠিক আছে? আচ্ছা, এরপরে উৎপাদন প্রক্রিয়ায় বিভিন্ন পর্যায়ে পর্যায়ে ভাগ করতে হয়। হ্যাঁ, পর্যায়গুলো তোমরা নিশ্চয়ই ব্যবসায় ব্যবস্থাপনার পার্টে পড়েছো। হ্যাঁ, কর্মী সংস্থানের চ্যাপ্টারটা কি পড়েছিলে? হ্যাঁ, সেখানে দেখা যাচ্ছে কি কোথায় কোথায় কর্মী দরকার, কেমন কেমন কর্মী দরকার। এরপরে হচ্ছে আরো আছে, যেমন
উচ্চ স্তরের ব্যবস্থাপনা, মধ্য স্তরের ব্যবস্থাপনা, নিম্ন স্তরের ব্যবস্থাপনা, এক এক ভাগে এক এক ধরনের কর্মী দরকার হয়। এই যে বিষয়গুলো ভাগ যখন করে দেওয়া হয় কাজগুলোকে, প্রত্যেকটা কাজের জন্য, প্রত্যেকটা ভাগের জন্য বিভিন্ন ধরনের শ্রমিক দরকার। এই পার্থক্যটা কিন্তু উৎপাদনের কারণেই হয়, এবং তখন কি নতুন কর্মসংস্থান তৈরি হয়। এরপরে উৎপাদন পণ্যের নতুন উপযোগ সৃষ্টি করে, যা নতুন কর্মসংস্থান তৈরি করে। মানে কি, যখন তুমি উৎপাদন করো, প্রথমে তোমার রূপগত উপযোগ, এরপরে হয় কি তোমার দরকার পড়ে সময়গত উপযোগ, এরপর তোমার দরকার পড়ে স্থানগত উপযোগ, এরপর দরকার পড়ে সত্যগত উপযোগ। এই যে একটার পর একটা উপযোগ দরকার পড়ছে, এটা কিন্তু কি করছে বলো, এটা নতুন কর্মীর কাজ লাগাচ্ছে। যে রূপগত উপযোগের কাজ করবে সে কিন্তু স্থানগত উপযোগের কাজ করবে না, ডেলিভারি বয় হবে না সে। হ্যাঁ, এই যে ডিফারেন্ট ডিফারেন্ট কাজে ভাগ করে দেওয়া, ভিন্ন ভিন্ন কাজে ভাগ করে দেওয়ার ফলে ভিন্ন ভিন্ন উপযোগ তৈরি করার জন্য ভিন্ন ভিন্ন শ্রমিক দরকার পড়ছে, ভিন্ন ভিন্ন কর্মসংস্থান তৈরি হচ্ছে। ক্লিয়ার বিষয়টা? কারোর আশা করি এটা আর মুখস্থ করা লাগবে না, একবার পড়লে আর শুধু বিষয়টা মনে রেখো যে কিসের জন্য কাজটা হচ্ছে। ঠিক আছে? আচ্ছা, নেক্সট টপিক, উৎপাদনশীলতা কি জিনিস। এই অধ্যায়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিকই হচ্ছে উৎপাদনশীলতা। সবচেয়ে গুরুত্বপূর্ণ, মানে এটা আসে নাই এরকম কোনো বোর্ড কোশ্চেনই নাই, এটা আসে নাই এরকম কোনো এমসিকিউ কোশ্চেন নাই, এমন কোনো বোর্ড নাই যে এটা নিয়ে আসে নাই। উৎপাদনশীলতা, ইংরেজিতে প্রোডাক্টিভিটি, ইংরেজিতে কি প্রোডাক্টিভিটি। ঠিক আছে, এখন এই উৎপাদনশীলতা বিষয়টা কি বুঝাচ্ছে? হ্যাঁ, সবাই আমরা শুধু মুখস্থ করলে তো হবে না, চিন্তা করতে হবে। যেমন আমরা যখন এই কলমের উৎপাদনশীলতা বিবেচনা করব বা প্রোডাক্টিভিটি বিবেচনা করব, তখন আমরা চিন্তা করব যে প্রথমে এই কলমের জন্য আমার কি কি খরচ করা লেগেছে। একটা প্লাস্টিকের প্লেট লেগেছে, এরপর ভিতরে এটার কালি লেগেছে, শীষ কিনা লেগেছে, এই যে খুঁটিনাটি বিষয়গুলো, এগুলো লেগেছে, এগুলোর জন্য খরচ হয়েছে, শ্রমিক লেগেছে, একটা আলাদা কারখানা লেগেছে, যন্ত্র লেগেছে, এগুলোর জন্য আমার খরচ হয়েছে। এবার তুমি প্রত্যেকটা কলম কত, 5 টাকায়, 3 টাকায়, 3 টাকার এখন আর কলম নেই, একসময় ছিল 10 টাকা, 10 টাকায় কলম বিক্রি করছো। ঠিক আছে, এই যে তুমি কলমগুলো এইভাবে বিক্রি করছো, বিষয়টা হচ্ছে কি, কত টাকায় বিক্রি করলে কত টাকায় খরচ করলে, কত টাকা খরচ করলে কত টাকা বিক্রি করলে, খরচের তুলনায় আয়টা তোমার কি ভালো হচ্ছে কিনা। ঠিক আছে, মানে তুমি যত আউটপুট দিয়েছো তত ইনপুট পাচ্ছ নাকি, উৎপাদনের জন্য যত আউটপুট দিয়েছো তত ইনপুট পাচ্ছ নাকি, এটাই হচ্ছে উৎপাদনশীলতার বিষয়। ঠিক আছে, আচ্ছা, আশা করি আপু আপনি এখনো সুস্থ হননি না। আপু আমার এখনো ঠান্ডা কাশি লেগেই আছে, কারণ ওয়েদারের জন্য অবশ্যই শীতকালটা এতটা স্যুট করে না, ঠান্ডা কাশি লেগেই থাকে। দোয়া করো তোমরা যাতে আমি সুস্থ হতে পারি। আর তার উপর দিয়ে নিজের পড়ালেখার প্রেশার আছে, তোমাদেরকে যাতে বেস্ট কিভাবে পড়াতে পারি সেগুলোর কাজ আছে, সেই লক্ষ্যেও কাজ করছি। তো আশা করি ইনশাল্লাহ সুস্থ হয়ে যাব। হ্যাঁ, তোমরা বাস মনোযোগ দিয়ে পড়ো। ঠিক আছে, আর আমি সবসময় বলবো আমি খুবই ফ্রি টিচার, যে কোনো ধরনের প্রবলেম আমাকে আস্ক করো। ঠিক আছে, আমাকে জিজ্ঞাসা করো। আচ্ছা, এবার আমি আসি উৎপাদনশীলতা বৃদ্ধির গুরুত্ব। এখন তোমার কথা হতে পারে আপু বইয়ে তো এটাতে এত গুরুত্ব দিতে দেখলাম না, তো টিচাররাও তো সিলেবাসে এটাকে এত গুরুত্ব দিয়ে পড়ায় না, তুমি কেন এটা স্লাইডে রেখেছো? আচ্ছা, বিষয়টা হচ্ছে কি, যখন তুমি ঘ নাম্বার প্রশ্নটা উত্তর দাও না, হ্যাঁ, একটু যদি তোমরা কোনো 2023 সালের কোয়েশ্চেন খুলো, বোর্ড প্রশ্ন লাস্টে যে করালাম, তখন তোমরা দেখবে এরকম কিছু প্রশ্ন আছে যেখানে কিনা তারা এর আগের বছরের উৎপাদনশীলতার দিয়ে দিয়েছে, পরিমাণ দিয়ে দিয়েছে, এইবার বলেছে তোমাকে এই বছরের উৎপাদনশীলতা বের করতে। ঠিক আছে, বের করার পরে তারা বলল কি, উৎপাদনশীলতা এর জন্য একটি, মানে তার বর্তমান উৎপাদনশীলতার জন্য একটি ফলাফল দাও বা একটা সিদ্ধান্ত দাও। ঠিক আছে, তুমি যদি দেখো যে উৎপাদনশীলতা আসলে বৃদ্ধি পেয়েছে বছরের পর, তাহলে তোমার কি মনে হবে বলো তো? তখন তোমার মনে হবে এটার একটা উত্তর দেওয়া উচিত, ঘ নাম্বারে এটার একটা মন্তব্য দেওয়া উচিত। মন্তব্যটা কি? উৎপাদন বৃদ্ধির ফলে প্রতিষ্ঠানে কি কি লাভ হবে। এই যে
উৎপাদন বৃদ্ধির গুরুত্ব আমি একদম পয়েন্ট আকারে দিয়ে দিচ্ছি যাতে তোমাদের মনে থাকে। তোমরা যদি ওই যে মন্তব্য বা উত্তরটা বের করার পর যখন তুলনা করবে তখন যদি এই কথাগুলো লিখে দাও, আমি গ্যারান্টি দিচ্ছি টিচার তোমাকে 4-3 বা 4-4ও দিবে। ঠিক আছে? কারণ ওই ঘ নাম্বার প্রশ্নটার বেলায় না সবার মাথায় আসে যে কি রে বাবা, ওটা মানে আমি কিভাবে এটা মন্তব্যটা দিবটা কি। ইভেন আমারও মাথায় আসতো যে মন্তব্যটা আমি দিবটা কি, উৎপাদনশীলতা বৃদ্ধি পেয়েছে, তা কি হয়েছে, এই যে কি হয়েছে, উৎপাদনশীলতা বৃদ্ধির জন্য কি কি হয়েছে। ঠিক আছে? আচ্ছা, তোমরা একটু 2 মিনিট অপেক্ষা করো, আমি আসছি। খুবই দুঃখিত ডিলের জন্য, কারণ অ্যাজ ইউজুয়াল আমি যেটা বলেছিলাম যে আমি একটু অসুস্থ, তো এর জন্য আমার হঠাৎ যেতে হলো। সমস্যা নেই। আচ্ছা, তো বিষয়টা হচ্ছে কি, আমরা কি পড়ছিলাম যে উৎপাদনশীলতার গুরুত্ব। সবাই কি ক্লাসটা শুনতে পাচ্ছ আমার কথা? আচ্ছা, তো বিষয়টা হচ্ছে কি, উৎপাদনশীলতা বৃদ্ধির গুরুত্বটা কি। আমি এখন বিষয়টাতে আসি। প্রতিষ্ঠানের সার্বিক উৎপাদন এবং আনুপাতিক হারে এর উপকরণের ব্যয় জানা যায়। কি জানা যায়? প্রতিষ্ঠানের সার্বিক উৎপাদন এবং আনুপাতিক হারে এর উপর। এই যে আনুপাতিক হারটা বলতে কি, আমি যদি তোমাদেরকে বলি যে প্রতিষ্ঠানের উৎপাদন প্রতি বছর 3,65,570 করে বৃদ্ধি পাচ্ছে, বিষয়টা হচ্ছে কি এত বড় একটা অ্যামাউন্ট তোমার না মাথায় আসার কথা না যে কিভাবে এটা লাভজনক হচ্ছে বা আদৌ এটা লাভজনক হচ্ছে কিনা। ঠিক আছে? আদৌ এটা লাভজনক হচ্ছে কিনা। এই যে বিষয়টা, এই বিষয়টার জন্যই তোমার করতে হবে কি,
প্রতিষ্ঠানের সার্বিক উৎপাদন ও আনুপাতিক হারটা বের করতে হবে। আনুপাতিক হার, একটা আনুপাতিক হার আমি যদি তোমাকে বলি 3.33 করে বৃদ্ধি পেয়েছে উৎপাদনশীলতা, 5.2 করে বৃদ্ধি পেয়েছে উৎপাদনশীলতা, তখন কিন্তু তোমার মাথায় একটা আসছে, ছোট্ট একটা সংখ্যা খুব মাথায় তাড়াতাড়ি ক্যাচ করছে যে তুমি এই বিষয়টা বুঝতে পারবে, তুমি এই বিষয়টা বুঝছো যে কিভাবে উৎপাদনশীলতাটা বৃদ্ধি পাচ্ছে। ঠিক আছে, এই জিনিসটা কিন্তু তখন দরকার হয়, কারণ এখন আমরা 3 লাখ 2 লাখ টাকার কথা বলছি, ভবিষ্যতে ইনশাল্লাহ তোমরা এরকম ধরনের কোম্পানিতে আসবে চাকরি করার জন্য বা কাজ করার জন্য, অথবা সরকারি পদেই তোমরা আসতে পারো, যেখানে তোমাদের হাজার লাখ বা হাজার কোটি টাকা নিয়ে হিসাব করতে হবে, তখন কিন্তু তোমার এই আনুপাতিক হারটা অনেক দরকার হবে। এরপর ব্যবস্থাপনার দক্ষতা বৃদ্ধি ও উন্নতি হচ্ছে বোঝা যায়। ঠিক আছে, কিভাবে? যখন তোমার কাজের উৎপাদনশীলতা বৃদ্ধি হবে, তখন যখন বাহিরের কোম্পানির লোকেরা জানবে, তখন বুঝবে আচ্ছা উৎপাদনশীলতা বৃদ্ধি হচ্ছে, তার মানে নিশ্চয়ই তারা ভালো মতো ম্যানেজ করতে পারছে সবাইকে, শ্রমিকরা নিশ্চয়ই ভালো মতো কাজ করে, যারা ব্যবস্থাপনায় আছে তারা নিশ্চয়ই ভালো মতো হ্যান্ডেল করে। এই যে একটা কি চিত্র তৈরি হলো। এরপর বিষয়টা দেখো। আচ্ছা আচ্ছা ঠিক আছে, দেখো ব্যবসায় সম্প্রসারণ হয় কি, ব্যবসা যে তোমার বেড়ে যাবে, কারণ তুমি যখন দেখবে যে তোমার প্রতি বছরই উৎপাদন বাড়ছে, তোমার খরচের তুলনায় তোমার ইনকামের জন্য উৎপাদনটা কি বাড়ছে, তখন তুমি চাইবে যে আরো উৎপাদন বাড়াই, আরো উৎপাদন বাড়াই, তখন তুমি ব্যবসাটাকেও আরো বড় করবে। আচ্ছা, প্রতিষ্ঠানের ইতিবাচক অগ্রগতির প্রমাণ দেয়, প্রতিষ্ঠান যে তোমার খুবই ইতিবাচক ভাবে বাড়ছে, এটা কিন্তু একটা বিষয়, কারণ তোমরা নিশ্চয়ই ফিনান্সে পড়েছো, হ্যাঁ, সম্পদ সর্বোচ্চকরণের লক্ষ্য, হ্যাঁ, সেখানে কিন্তু বলা হয় যে তোমার শেয়ার মালিকরা সবকিছু ভেবে কিন্তু বিনিয়োগ করতে আসে, তারা দেখে কোম্পানি কত শেয়ারে বৃদ্ধি পাচ্ছে, কিরকম উন্নত হচ্ছে এসব, তখন কি করা হয়, তখন কিন্তু এরকমই প্রতিষ্ঠানের ইতিবাচক অগ্রগতির একটা প্রমাণ দরকার হয়, যাতে শেয়ারে বিনিয়োগ করতে চায় সবাই, তাহলে কি হয়, শেয়ারে সবাই বিনিয়োগ করতে চায়। আচ্ছা আচ্ছা ফারজানা পারভিন, আচ্ছা হতেই পারে, কারণ হচ্ছে কি আমরা তো একটা রং মানে বলতে গেলে অনেক দেরিতে ক্লাস শুরু করেছি, সেটা কখন 6টা বাজে শুরু হওয়ার কথা ছিল, আজকে আমরা 6টা 35 না 40-এ ক্লাস শুরু করেছি, তো এত দেরি হওয়াতে না অনেক স্টুডেন্টই ছিল না, খুবই স্বাভাবিক, আমার তাদের জন্য কষ্ট হচ্ছে যে আমাদের একটা ডিলের কারণে এই জিনিসটা হলো, কিন্তু সমস্যা নেই, ইনশাল্লাহ নেক্সট ক্লাস থেকে আমরা এটা সব রুটিন এন্ড সবকিছু ঠিক রাখবো। আচ্ছা ফারজানা, সমস্যা নেই, তুমি মনোযোগ দিয়ে ক্লাস করো, আর যারা ক্লাস করতে পারেনি তাদেরকে আমি আবার বলছি, ক্লাসগুলো রেকর্ড থেকে যাবে, পরে তোমরা করে নিও, কোনো প্রশ্ন থাকলে আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ দিও। আচ্ছা এরপর বিষয়ে আসি। আচ্ছা, উৎপাদনশীলতা বৃদ্ধির উপায়, কিভাবে তোমার উৎপাদনশীলতা গুলো বৃদ্ধি করা যায়, ঠিক আছে, কিভাবে এগুলো বাড়ছে, কোন কোন বিষয়গুলো কাজ করে, যখনই তুমি দেখবে যে তোমার ঘ নাম্বার প্রশ্নে কেউ একজন বলল যে আপনার কোম্পানিটির বা আপনার ব্যবসায়টির উৎপাদনশীলতা 2021 সালে ছিল 3.2, তোমাকে বললো 2022 সাল বা 2023 সাল হিসাব করতে, হিসাব করার পর, সূত্র তো সবাই জানি, হিসাব করার পর তোমরা দেখলে কি 2023 সালে কি হচ্ছে, উৎপাদনশীলতা কমে গেছে, 3.2 ছিল, এটা এখন হয়ে গেছে 1.2, এই যে কমে গেল, তখন তোমাকে বলবে এটা একটা মন্তব্য দাও। কিভাবে মন্তব্য দিবে, তুমি তখন বলবে যে উৎপাদনশীলতা যেহেতু হ্রাস হচ্ছে, ওই যে বৃদ্ধির গুরুত্ব বলেছিলাম তার বিপরীত কথাগুলো লিখে দিবে, হ্যাঁ, ব্যবসা সম্প্রসারণ হবে না, দক্ষতা বৃদ্ধি পাবে না, ইতিবাচক অগ্রগতির প্রমাণ দিবে না, নেতিবাচক অগ্রগতির প্রমাণ দিবে, এই নেগেটিভ কথাগুলো লেখার পর তুমি এই সাজেশন বা এই কথাগুলো তাকে বলতে পারো যে হ্যাঁ জনাব, এই চাইলে তার উৎপাদনশীলতা এভাবে বৃদ্ধি করতে পারে। দেখো কিভাবে তোমরা তাহলে ঘ নাম্বার প্রশ্নটা খুব সুন্দর করে সাজাতে পারলে, হ্যাঁ, টিচারও তখন বুঝবে আরে ও তো সঠিক মন্তব্য দিয়েছে, যে ওর উৎপাদনশীলতা হ্রাস পাচ্ছে, তখন সে কিভাবে বৃদ্ধি করবে তার কয়েকটা পয়েন্ট সে তুলে ধরলো, হ্যাঁ তাই না? তো বিষয়টা হচ্ছে কি, তখন বেশিরভাগ স্টুডেন্টরা করবে কি, ওই একই উদ্দীপকটাই তুলে ছাপা মেরে দিবে, তাদেরকে কি নাম্বার দিবে টিচাররা? আর এখনকার টিচাররা কিন্তু সৃজনশীলের ব্যাপারে আগের মতো নেই, যে ভোরে ভোরে 4-5 পৃষ্ঠা বা 10-15 পৃষ্ঠা এক একটা সৃজনশীল লিখে দিলেই টিচার নাম্বার দিয়ে দিবে, না, এরকম হয় না, আসলে এরকম হয় না, তুমি 10-15 পৃষ্ঠা লেখার সময়ও পাবা না, তুমি যদি বুদ্ধিমানের মতো 4 পৃষ্ঠা বা সরি 4 বলতেছি, ঘ নাম্বারের জন্য 2 পৃষ্ঠা
তুমি সঠিক উত্তর, সুন্দর উত্তর লিখে আসো, টিচার ওখানে তোমার ফুল নাম্বার দিতে বাধ্য। তো তুমি কেন গাধার মতো 10 পৃষ্ঠা লিখবে? কেন পরিশ্রম করবে বাকি 8 পৃষ্ঠার জন্য, তাই না? আচ্ছা, আশা করি সবাই এটা বুঝতে পারছো। এবার আমি দেখি উৎপাদনশীলতা বৃদ্ধির উপায়। কার্য পরিবেশ উন্নত করা, যুগোপযোগী আধুনিক প্রযুক্তি ব্যবহার করা, মানসম্মত কাঁচামাল ব্যবহার করা, শ্রমিকদের থেকে সর্বোচ্চ কাজ আদায়ের জন্য দক্ষ ব্যবস্থাপনা নেওয়া, প্রশিক্ষিত কর্মী ব্যবহার করা, গবেষণা ও উন্নয়ন করা, বিজ্ঞানসম্মত কারখানা বিন্যাস, প্রেষণামূলক ব্যবস্থা নেওয়া। এগুলো সব বিষয় ব্যাপারে তোমরা জানো, আশা করি বুঝা গিয়েছে। আমার এটা এক্সপ্লেন করা লাগবে না যে কেন করতে হয়, কারণ আমরা জানি যখন আমরা কার্য পরিবেশ উন্নত করব তখন মানুষ সেখানে কাজ করতে পছন্দ করবে, বা শ্রমিকরা কাজ করতে পছন্দ করবে, কাজ সহজে করতে পারবে, উৎপাদন বৃদ্ধি পাবে। যখন তারা আধুনিক প্রযুক্তি পাবে, আধুনিক প্রযুক্তি মানে কি মানসম্মত পণ্য তৈরি হবে, তখন সেটার উৎপাদনশীলতাও বাড়বে এবং কাজ সহজ হবে। মানসম্মত কাঁচামাল ব্যবহার করে, তখন কি কাঁচামালের কোনো ওয়েস্ট বা অপচয় হবে না, এতে কিন্তু তোমার ওই যে আউটপুটের মূল্যটা কমে যাবে। ঠিক আছে, এরপরে দেখো প্রশিক্ষিত কর্মী ব্যবহার করে, যে সকল কর্মীরা কাজ জানে, কাজ বুঝে, তাদেরকে দিয়ে কাজ করানো। ঠিক আছে, এমনি কয়েকজনকে ধরে নিয়ে আসলাম কাজ করতে, কাজ পারে না, সব ভুল করে দিবে, তোমার টাকা খরচ যাবে, তোমার উৎপাদনশীলতা কমে যাবে। ঠিক আছে, এরপরে দেখো গবেষণা ও উন্নয়ন। হ্যাঁ, প্রত্যেকবারই গবেষণা করে এবং তোমার পণ্যটাকে উন্নত করা, যাতে মানুষের তার প্রতি চাহিদা রয়ে যায়। বিজ্ঞানসম্মত কারখানা বিন্যাস, অবশ্যই অবশ্যই বিজ্ঞানসম্মত কারখানা বিন্যাস করতে হবে, যেভাবে তোমার কাজ চলে। যেমন ওই যে মনে আছে আমি একটা উদাহরণ বলেছিলাম যে কলম তৈরি করার বেলায় তুমি যদি চিন্তা করো 5 তলায় তুমি কলমের কালির সিস্টেম রাখলে এবং নিচ তলায় তুমি প্লাস্টিক বানানোর সিস্টেম রাখলে, তোমার জন্য কিন্তু কষ্ট হয়ে যাবে, কারণ তুমি নিচ তলা থেকে প্লাস্টিকটা কলমের উপরের খোসাটা বানিয়ে উপরে নিয়ে গিয়ে কালি ভরে আবার নিচে আনতে হবে ডেলিভারির জন্য। তো এটা হ্যাসেল, এটা সমস্যা, এটা কাজ আরো নষ্ট করবে। করতে হবে কি একদম উপর তলায়, ধরো 5 তলা বিল্ডিং তোমার কারখানা, তো উপর তলায় তুমি প্লাস্টিকের জায়গাটা রাখলে যেখানে তুমি কলমের উপরে খোলসটা তৈরি করবে, এরপরে নিচে আসলে নিচে দোতলায় কালি ভরলে নিচ তলায় প্যাকেট করে দিয়ে দিলে। এই যে একটা প্রসেস, একটা প্রক্রিয়া, উপর থেকে নিচে কিভাবে কাজটা আসলো, সহজ করে দিল কাজটা, ঝামেলা দূর করে দিল। এরপর প্রেষণামূলক একটু বুঝাই দেন। হ্যাঁ এই যে প্রেষণামূলক ব্যবস্থা, প্রেষণা কাদের জন্য? কর্মীদের জন্য। তুমি যখন প্রেষণা ব্যবস্থাপনায় নিশ্চয়ই প্রেষণা পড়েছো, বা অথবা এখন পর্যন্ত প্রেষণা চ্যাপ্টারটা আছে কিনা আমার মনে নেই, বাট প্রেষণা মানে হচ্ছে কর্মীদেরকে কিছু উপহার, কিছু অতিরিক্ত অর্থ তাদের কাজের জন্য উপহার হিসেবে দেওয়া, ঠিক আছে, বোনাস দেওয়া, প্রশিক্ষণ দেওয়া, এগুলো হচ্ছে তার জন্য প্রেষণা, যারা কিনা তাদেরকে মোটিভেট করে যে আমরা কাজ করব, যারা কিনা তাদেরকে খুশি করে যে আমরা আরো কাজ করব, আরো সুন্দর মতো কাজ করব। ঠিক আছে, এই বিষয়টা হচ্ছে প্রেষণামূলক ব্যবস্থা। বুঝা গিয়েছে বিষয়টা? আচ্ছা, আশা করি বুঝা গিয়েছে। হ্যাঁ, তো তুমি যখন প্রেষণামূলক ব্যবস্থা নিবে, তুমি যখন শ্রমিকদেরকে বলবে যদি এই বছর 20,000টা কলম তৈরি করতে পারো তোমরা, আমি তোমাদের বেতন ডাবল করে দিব, বাড়াই দিব, তখন কি হবে? তখন তারা কিনা আরো ভালো মতো কাজ করতে চাবে, তারা আরো সুন্দর করে কাজ করতে চাবে, যাতে তারা ওই এক্সট্রা টাকাটা পায়, অতিরিক্ত টাকাটা পায়, তাই না? তার জন্য ভালো। জি হ্যাঁ, অবশ্যই তুমি শিখতে পারবে। কেন বয়স নেই, পড়ালেখার কোনো বয়সই নেই, আসলে ভালো মতো শিখতে পারবা। ওকে ঠিক আছে, তাহলে ক্লাস শেষে আমি ক্লাসটা করব। হ্যাঁ অবশ্যই। তাই না? এটা শিখা কি কোনো ব্যাপার বলো তোমাদের জন্য? তার জন্য কোনো ব্যাপার না এগুলো শিখা, শুধু পড়ালেখার সময় মনোযোগ থাকতে হয়। আচ্ছা ঠিক আছে, এবার আসে হচ্ছে উৎপাদনশীলতা নির্ণয়ের সূত্র সমূহ। কি কি সূত্র ব্যবহার করা হচ্ছে উৎপাদনশীলতার জন্য? কিভাবে তোমরা উৎপাদনশীলতাটা ব্যবহার করো? খুবই সহজ সূত্রগুলো, বইয়ে প্রত্যেকটা সূত্র দেওয়া আছে এবং এই সূত্রগুলোর মধ্যে কোনো আলাদা কিছু নেই, মানে বলা আছে না ভেজাল,
হায়ার ম্যাথ যারা সায়েন্স থেকে এসেছো বা অ্যাকাউন্টিং এর মতো, হিসাব বিজ্ঞানের মতো এত কোনো ভেজাল নেই। শুধু মাথায় রাখতে হবে যে উপরে তোমার উৎপাদনের মূল্য হবে, মানে তুমি যে মূল্যটা দিচ্ছ, আর নিচে তোমার উপকরণের মূল্য হবে। ঠিক আছে? আচ্ছা, এই যে দেখো, উৎপাদনের আর্থিক মূল্য, নিচে হচ্ছে কত ব্যয় করছে। এটা কিসের জন্য? শ্রমের উৎপাদনশীলতার জন্য। মোট উৎপাদন একক ভাগ মোট শ্রম ঘন্টা। এরপরে দেখো যন্ত্রের উৎপাদনশীলতা কিভাবে? মোট উৎপাদনের পরিমাণ মূল্য এবং মোট যন্ত্রের সময়, কিভাবে কতটুকু মোট উৎপাদনের পরিমাণ বের করা হচ্ছে, এবং পরিমাণ, অথবা তোমাদের যদি পরিমাণ দেওয়া না থাকে, যদি মূল্য দেওয়া থাকে, মূল্যটা কিভাবে বের করা হচ্ছে, মূল্যটা কতটুকু, এবং এরপরে হচ্ছে ভাগ মোট যন্ত্র সময়। এরপরে বিষয়টা হচ্ছে উপকরণের উৎপাদনশীলতা, কি কি উপকরণ ব্যবহার হচ্ছে। এই উপকরণের উৎপাদনশীলতা কিভাবে করা হয়? মোট উৎপাদনের মূল্য ভাগ মোট ব্যবহৃত কাঁচামালের মূল্য। কতটুকু কাঁচামাল ব্যবহার করা হচ্ছে, সেটার খরচের থেকে তুমি কতটুকু উৎপাদন করেছো, সেই উৎপাদনের জন্য তুমি কত মূল্য পাচ্ছ, সেটাকে ভাগ দিতে হবে। খুবই সহজ, খুবই সিম্পল ম্যাথ। শুধু মনে রাখা লাগবে কোনটার বেলায় কাকে ভাগ দিচ্ছ। মূলধনের উৎপাদনশীলতা আবার মোট উৎপাদন মূল্য ভাগ মোট মূলধনের পরিমাণ। ঠিক আছে? উৎপাদনশীলতা, আর্থিক উৎপাদনশীলতা। আর্থিক উৎপাদনশীলতাতে শুধু একটা জায়গায় ভেজাল আছে। ভেজালটা হচ্ছে কি, তোমার বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য ভাগ মোট খরচ। বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য বিয়োগ, তার সাথে ভাগ মোট খরচ, কত টাকা খরচ হচ্ছে। তাহলে আসলে বলা যায় এটা হচ্ছে লাভ বা সংযোজিত মূল্য। ঠিক আছে? আর মোট খরচ কি? যে রূপান্তর মূল্য। এখন তোমার প্রশ্ন আসতে পারে, সংযোজিত মূল্য কাকে বলে, রূপান্তর মূল্য কাকে বলে? সংযোজিত মূল্য কাকে বলে, রূপান্তর মূল্য কাকে বলে? আমি তোমাদের বলি, সংযোজিত মূল্য হচ্ছে ক্রয় মূল্যের সাথে অতিরিক্ত যে মূল্যটা যোগ করে বিক্রয় করা হয়। সিম্পল, সবার মনে থাকবে। সংযোজিত মূল্য যোগ করা, ক্রয় মূল্যের সাথে অতিরিক্ত যে মূল্যটা যোগ করে বিক্রয় করা হয়। ঠিক আছে? এরপর যদি আমি আসি রূপান্তর মূল্য, মোট খরচকে কেন আমরা রূপান্তর মূল্য বলছি? আমরা যখন খরচ করি তখন কি করি? চিন্তা করো, কাঠ থেকে আসবাবপত্র, কাঠ থেকে আসবাবপত্র। প্রথমে তোমরা কাঠটা কিনে আনলে, কাঠটাকে মেশিনে দিলে, মেশিনে সেটা প্রসেস হলো, সেটা প্রক্রিয়া হলো, প্রক্রিয়া করে তাকে তুমি আসবাবপত্র বানালে, কেটে, লোহা, আঠা সব দিয়ে। এগুলোর মাঝে যেই খরচটা ছিল, সেটাই কিন্তু তোমার মোট খরচ। এই যে কাঠ থেকে আসবাবপত্র আসা পর্যন্ত যেই খরচ হয়েছে, সেটাই কিন্তু তোমার মোট খরচ। তাহলে কি এই মোট খরচটা কাঠ থেকে আসবাবপত্রে রূপান্তর করেছে না? কাঠ থেকে আসবাবপত্রে রূপান্তর করেছে, তাহলে মোট খরচ কে এর জন্য বলা হয় রূপান্তর মূল্য। ইজি, সিম্পল বিষয়টা। আচ্ছা, আচ্ছা, এবার আমি আসি উৎপাদনের বিভিন্ন খাত। 3 ধরনের খাত: কৃষি খাত, শিল্প খাত, সেবা খাত। কৃষি খাত, শিল্প খাত, সেবা খাত। এখান থেকে বেশি একটা প্রশ্ন আসে না, উৎপাদনের খাতের বিষয় থেকে বেশি একটা প্রশ্ন আসে না। খুবই রেয়ার কোনো কোয়েশ্চেন প্রশ্ন আসে এটা থেকে। হাইয়েস্ট তোমাকে বলতে পারে যে অনুধাবন গুলো আছে, যে শিল্প কোন খাত সবচেয়ে বেশি বাংলাদেশের উৎপাদনশীলতায় সবচেয়ে বেশি কোন খাত প্রভাব ফেলে, কোন খাত গুরুত্বপূর্ণ, এই বিষয়গুলোই কিন্তু খাতের ক্ষেত্রে আসে। আর আমি যতদিন পর্যন্ত প্রশ্নগুলো তোমাদের কিন্তু 2016 থেকে 2023 সাল পর্যন্ত প্রত্যেকটা বোর্ডের প্রশ্ন আমার কাছে আছে। প্রত্যেকটা বোর্ডের প্রশ্ন আমার অলরেডি পড়া, অ্যানালাইজ করা। সেখানে আমি দেখলাম যে খাতের প্রশ্ন আসলেই কম আসে, উৎপাদন খাতের প্রশ্ন তার থেকে বেশি আসে হচ্ছে উৎপাদনশীলতার প্রশ্ন। তো আমি বলবো এটা খুবই সিম্পলি নিবে, খুবই সহজ ভাবে। শুধু কৃষি খাত কাকে বলে, শিল্প খাত কাকে বলে, সেবা খাত কাকে বলে, এইটুকু জানা রাখবে। ঠিক আছে? আচ্ছা, এরপরের বিষয়টাতে আসি। ওকে, আর 2টা টপিক আছে, বাট কোনো একটা কারণে হতে পারে আমার ফোন থেকে টপিক 2টা ডিলিট হয়ে গিয়েছে। আচ্ছা, আমি টপিক 2টা বলি। উৎপাদনশীলতার এই টপিকটা সবার প্রথমে আছে।
যেখানে আমরা বলছি যে উৎপাদন কিভাবে জীবনযাত্রার মান উন্নয়ন করতে পারে। কি উৎপাদন কিভাবে জীবনযাত্রার মান উন্নয়ন করতে পারে? খুবই সহজ হিসাব। কেন আমরা বলবো উৎপাদনের সাথে জীবনযাত্রার কানেকশন আছে? একটু সবাই রিভিশনের দিকে যাও। মনে আছে আমরা উৎপাদনের গুরুত্ব পড়িয়েছিলাম, সেখানে আমরা একটা গুরুত্বের পর্ব পড়িয়েছিলাম, সেটা হচ্ছে অর্থনৈতিক দিক থেকে উৎপাদনের গুরুত্ব। আবার আমরা পড়েছিলাম ভোক্তার দিক থেকে উৎপাদনের গুরুত্ব। সেখানে কিন্তু কিভাবে জীবনযাত্রার মান উৎপাদনের সাথে কানেক্টেড, যোগাযোগ আছে, সেটাকে আমরা তুলে ধরেছি। কিভাবে বলতো? খুব সিম্পল বিষয়। যখন তোমার উৎপাদনের ফলে মানুষ বেশি লাভ করবে, যারা কিনা উৎপাদক আছে তারা লাভ করবে, এবং তারা তখন চাবে কি আরো বেশি পণ্য তৈরি করতে, আরো বেশি পণ্য বাজারে আনতে। যত পণ্য বাজারে আসবে মানুষ সেই পণ্যগুলোকে তত হাতের নাগালে পাবে। চিন্তা করো, এসি, ফ্রিজ, ল্যাপটপ, এই সব বিষয়গুলো যদি বাংলাদেশের প্রত্যেকটা কোণায় পাওয়া যায়, তখন কি বাংলাদেশের মানুষ প্রত্যেকটা দেশ, প্রত্যেকটা জেলার, প্রত্যেকটা এলাকার, প্রত্যেকটা শহরের মানুষ এই ধরনের আধুনিক, আরো আধুনিক পণ্যগুলো, হিটার বলতে পারো, তারপরে বলতে পারো যে এআই ফাংশন, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দ্বারা পরিচালিত যে ফ্রিজ, ল্যাপটপ এগুলো আছে, এসব কাজ যদি করতে পারতো, এগুলো যখন দেশের প্রত্যেকটা কোণায় চলে যাবে, মানুষ তখন অবশ্যই সেগুলো কিনতে পারবে, নিজের হাতের নাগালে পাবে। তখন আর সিনেমা বা মুভিতে দেখে বলতে পারবে না, ওরে বাবা মুভিতে দেখা এত বড় টিভি, আমি কবে এত বড় টিভি পাবো। হ্যাঁ, তো বিষয়টা হচ্ছে কি, তখন এই জিনিসগুলো হাতের নাগালে আসবে, মানুষ তখন সহজে কিনতে পারবে, ক্রয় ক্ষমতাও হাতের নাগালে চলে আসবে, মানুষের জীবন তখন উন্নত হবে, তখন তারা কি আধুনিকায়ন করতে পারবে। এরপরে দেখো, উৎপাদনের মাত্রা বৃদ্ধিজনিত কারণে একক প্রতি পণ্য উৎপাদন ব্যয় কম হয়। এটা একটু ডিফিকাল্ট একটা কথা লাগতে পারে, কানে বাজতে পারে যে বাবা এটা কি বললো। বিষয়টা আমি ক্লিয়ার করি। উৎপাদনের মাত্রা বৃদ্ধি মানে, তুমি চিন্তা করো, তুমি যখন এটা চিন্তা করছো যে একটা কলম তোমার তৈরি করতে হবে, তখন তোমার চিন্তা হতে পারে একটা কলমে 7 টাকা, বিক্রি করব 10 টাকা, ওরে বাবা কত টাকা, কত কম বিষয়টা, 3 টাকা মাত্র লাভ। কিন্তু তুমি যখন চিন্তা করবে তুমি আসলে একটা কলম উৎপাদন করনি, তুমি 1 লাখ কলম উৎপাদন করেছো, সেখানে তুমি কত টাকা খরচের জন্য কত টাকা লাভ পেয়েছো। এই যে এতগুলো কলম একসাথে উৎপাদন করলে, তখন কিন্তু তোমার আসলে খরচটা পার কলম 7 টাকা হচ্ছে না, তখন তোমার খরচটা পার কলম কমে আসবে, আরো ভাগ করলে আরো কমে আসবে। এই যে বিষয়টা, একসাথে অনেকগুলো পণ্য তৈরি করার জন্য তোমার পণ্যের একক প্রতি খরচ, একটা পণ্যের খরচ কমে আসে, এটা কিন্তু উৎপাদনের গুরুত্ব। ঠিক আছে, তাহলে সামগ্রিক ভোগও বেড়ে যাবে। সামগ্রিকভাবে উৎপাদনের ব্যয় কমে গেলে মানুষ সহজে, উৎপাদনের পণ্যটার দামও কমে আসবে, তখন কি মানুষ সহজে সেটা কিনতে পারবে। এবার আমি বলি তীব্র প্রতিযোগিতায় টিকে থাকা। এই যে তীব্র প্রতিযোগিতায় কিভাবে, যখন তোমার উৎপাদন বাড়বে বা উৎপাদন হচ্ছে, তখন পণ্যগুলো কিভাবে বাজারে টিকে রাখছে এবং ব্যবসায়টাকে টিকে রাখছে, এই বিষয়টা কিন্তু উৎপাদনের সাথে জড়িত। সবার যদি তাও কোনো কনফিউশন থাকে, আমি কিন্তু আবার বলছি, উৎপাদনের গুরুত্ব, মনে আছে উৎপাদনের গুরুত্ব আমরা পড়েছিলাম সেকেন্ড না থার্ড স্লাইডে ছিল, সেই গুরুত্বের পার্টটা আবার রিভিশন দিবে, সেখান থেকে তোমরা এই প্রশ্নটা আরো ভালো করে বানায় দিতে পারবে। ঠিক আছে, তাহলে আজকে আপুর সাথে তোমাদের ক্লাস এটুকুই। সবাইকে অনেক ধন্যবাদ ক্লাস করার জন্য। প্রথম চ্যাপ্টার যেহেতু ছিল, খুবই সহজ একটা চ্যাপ্টার ছিল, চ্যাপ্টারটা শেষ হয়ে গেল। আজকে আমি কি বলেছি, আজকে আমরা রাতের মধ্যে তোমাদেরকে লেকচার শিট, প্র্যাকটিস শিট দিয়ে দিব, কি লেকচার শিট, প্র্যাকটিস শিট এবং সাথে একটা অ্যাসাইনমেন্ট। এবং ইনশাল্লাহ নেক্সট বৃহস্পতিবার তোমরা সবাই পেজে লক্ষ্য রাখবে, একটা এমসিকিউ এক্সাম চলে যাবে তোমাদের জন্য, মোটামুটি 15 মার্কের একটা এমসিকিউ এক্সাম হবে, এই একটা 15 বা 10, ঠিক আছে, একটা এমসিকিউ চ্যাপ্টারের মধ্যে, এই একটা অধ্যায়ের জন্য। ঠিক আছে, সবাই তৈরি থাকবে, এবং নেক্সট ক্লাসে যে প্র্যাকটিস শিটটা দেওয়া হয়েছে সেটা থেকে তোমরা আমাকে বাছাই করে দেবে তোমাদের প্রবলেম কোন 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 প্রশ্নে, আমি সেগুলো আলোচনা করব এবং চ্যাপ্টার 2 শুরু করব। ঠিক আছে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আসসালামু আলাইকুম।